গুড ইভিনিং। চলো গ্রেট বাস্কেট ক্যারিয়ারের পক্ষ থেকে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা শুরু করা যাক। তাহলে প্রথমেই আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেজগুলো। যেমন দেখো 13ই সেপ্টেম্বর 1948 কি হয়েছিল না, হায়দ্রাবাদ, এই হায়দ্রাবাদ তখন একটা স্টেট ছিল, প্রিন্সলি স্টেট ছিল, অর্থাৎ রাজারা সেখানে রাজত্ব করত। সেই প্রিন্সলি স্টেট ইন্ডিয়ার সঙ্গে সংযুক্ত হলো। যখন 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হলো, সেই সময় প্রায় 500 প্রিন্সলি স্টেট ছিল, যাদের কি বলা হয়েছিল যে তারা ইচ্ছে করলে ভারতবর্ষ অথবা পাকিস্তান অথবা ইন্ডিপেন্ডেন্টও থাকতে পারে। এই 500 জনের মধ্যে বেশিরভাগ স্টেটই জয়েন করে গিয়েছিল, 4-5টা স্টেট তখনও জয়েন করেনি। সেরকম একটা স্টেট ছিল হায়দ্রাবাদ। এবার হায়দ্রাবাদকে ইন্ডিয়ার সঙ্গে সংযুক্ত করার জন্য 13ই সেপ্টেম্বর 1948 সালে অপারেশন পোলো শুরু হলো। অপারেশন পোলো। এবার অপারেশন পোলোটা কী জিনিস, কেন হলো প্রথমে আমি একটু বলি। হলো এই কারণে যে হায়দ্রাবাদের নিজাম ছিলেন মুসলমান, কিন্তু তার প্রজারা ছিলেন কিন্তু হিন্দু। আচ্ছা, এইবার মাউন্ট ব্যাটেন প্ল্যানে যখন এই প্রিন্সলি স্টেটদের বলা হলো যে তারা পাকিস্তানের সঙ্গে জয়েন করতে পারে বা তারা ইন্ডিয়ার সঙ্গে জয়েন করতে পারে, তখন নিজাম বলেছিলেন যে তিনি পাকিস্তানের সঙ্গে জয়েন করবেন। কিন্তু হায়দ্রাবাদের জিওগ্রাফিক্যাল পজিশন তোমরা যদি দেখো, তাহলে হায়দ্রাবাদ যদি পাকিস্তানে চলে যায় তাহলে পুরো সাউথ ইন্ডিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই জন্য কী করা হলো না, হায়দ্রাবাদের নিজামের সঙ্গে একটা চুক্তিতে আসার চেষ্টা করা হলো, কিন্তু নিজাম কিছুতেই রাজি হচ্ছিলেন না। ইন দ্য মিন টাইম ওখানে একটা কৃষি বিপ্লব শুরু হলো। সেই কৃষি বিপ্লবের সময় প্রায় জাতিগতভাবে রায়ট শুরু হয়ে গিয়েছিল। সেই জন্য 1948 সালে সর্দার বল্লভভাই প্যাটেল তিনি জওহরলাল নেহেরুকে কনভিন্স করালেন যে এখানে আমাদের একটা শক্তি প্রদর্শন করে হায়দ্রাবাদকে নিয়ে আসতে হবে ইন্ডিয়ার মধ্যে। সেই শক্তি প্রদর্শনটাই হচ্ছে কিন্তু অপারেশন পোলো। তাকে কে নেতৃত্ব দিয়েছিলেন কমান্ডার অফ আর্মি জয়ন্তনাথ চৌধুরী। এখানে আরেকটা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করি, জয়ন্তনাথ চৌধুরী ছিলেন কিন্তু চিফ অফ আর্মি স্টাফ, প্রথম চিফ অফ আর্মি স্টাফ স্বাধীন ভারতের ছিলেন জয়ন্তনাথ চৌধুরী। চলো দেখে নি পরের দিনটা, হিন্দি দিবস। 14ই সেপ্টেম্বর হিন্দি দিবস পালন করা হয়। কেন পালন করা হয় না, 1949 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কী করে না, ডিসিশন নেয় যে দেবনাগরী স্ক্রিপ্টে হিন্দিকে আমাদের জাতীয় ভাষা করা হবে। তাহলে এখানে কতগুলো প্রশ্ন চলে আসে। কি প্রশ্ন চলে আসে, কনস্টিটিউশনে কোথায় এই ভাষার কথাটা বলা আছে? এই ভাষার কথাটা কনস্টিটিউশনে বলা আছে 8th শিডিউলে বলা আছে যে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসের কথা। আর কটা ভাষার কথা বলা আছে না, 22 ল্যাঙ্গুয়েজেস, 22টা ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে। এবার এই যে 22টা ল্যাঙ্গুয়েজ করা আছে, আর্টিকেল 345, এই আর্টিকেল 345-এ বলা হলো যে একটা স্টেট মানে একটা দেশ তার জাতীয় রাষ্ট্রভাষা তৈরি করতে পারে। সেই 345(1) এই আর্টিকেলের আন্ডারে হিন্দিকে বলা হলো 1949 সালে ভারতের রাষ্ট্রভাষা। তাই জন্য 14ই সেপ্টেম্বর আমরা পালন করি হিন্দি দিবস। আচ্ছা, ইঞ্জিনিয়ার্স ডে সেলিব্রেট করা হয় 15th সেপ্টেম্বর। এবার এটা কার শরণার্থে করা হয় না, এই যে মোক্ষাগুন্ডম বিশ্বেশ্বরা, এই প্রশ্নটা WBCS-এর পাস্ট ইয়ারে অনেকবার এসেছে। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্ট্যান্ট এই জন্য। এই যে মোক্ষাগুন্ডম বিশ্বেশ্বরা, ইনি কে ছিলেন? ইনি ছিলেন একজন প্রথিতযশা সিভিল ইঞ্জিনিয়ার। আজকের যে মহীশূর রাজ্য, মহীশূরের যে রাজ্যের যত সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ, এইটা উনি তৈরি করেছিলেন।
এবং এছাড়াও ইনি ব্রিটিশ ইন্ডিয়াতে একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ভারতীয় সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে। তাই জন্য তার স্মরণে 15 সেপ্টেম্বর আমরা ইঞ্জিনিয়ার্স ডে পালন করি। চলো দেখে নিই আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে অল ইন্ডিয়া ডেট অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভে এড ইজ। আচ্ছা, এড ইজ কবে থেকে শুরু হবে? হবে জুলাই 26 থেকে জুন 2027। কাদের হবে? শুধু এগ্রিকালচারাল হাউসহোল্ড। এই যে পয়েন্ট ওয়াইজ আমরা বলছি তার কারণ এইগুলো হচ্ছে প্রবাবল কোয়েশ্চেন্স। কে করবে? না, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস আন্ডার MOSPI, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্ল্যানিং অফ ইন্ডিয়া। এটা কি দেখবে? না, প্রত্যেকটা হাউসহোল্ডের কি কি অ্যাসেট আছে দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। কি কি? অল ইন্ডিয়া ডেট অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভে এড ইজ। এড ইজ কবে থেকে কবে হবে? না, জুলাই 2026 থেকে জুন 2027। এগ্রিকালচারাল হাউসহোল্ডেই শুধুমাত্র হবে, আর কোথাও হবে না, শুধু এগ্রিকালচারাল হাউসহোল্ডে হবে। কেন এই পয়েন্ট ওয়াইজ বলা হচ্ছে? কারণ এগুলো প্রবাবল কোয়েশ্চেন। কে করবে? না, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। আর সেই ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস কার আন্ডারে? MOSPI, মানে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্ল্যানিং অফ ইন্ডিয়া। কি দেখবে? দেখবে হচ্ছে এগ্রিকালচারাল হাউসহোল্ডের অ্যাসেটস, ডেটস আর ক্রেডিট ম্যানেজমেন্ট, অর্থাৎ তার কি অ্যাসেট আছে, কতখানি ডেট আছে এবং সেই ক্রেডিটটাকে সে ম্যানেজ করতে পারছে কিনা, তার এই ধারটা, ঋণটা শোধ করবার মতন ক্যাপাবিলিটি আছে কিনা। এই যে সার্ভেটা লাস্ট হয়েছিল 2019-এ, তারপরে আর হয়নি। দ্বিতীয়টাতে চলে যাই। না, এই যে ক্যান্টনমেন্ট রেলওয়ে কলোনি অফ বেঙ্গালুরু, তাকে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট বলে ঘোষণা করা হলো। আচ্ছা, এই যে কেন করা হলো বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট বলে ঘোষণা? তার কারণ এখানে প্রায় 300-র ওপরে কিছু গাছ আছে, 50টা স্পিসিসের, যারা এন্ডেঞ্জার্ড। তাই জন্য তাদের প্রোটেক্ট করার জন্য এটাকে হেরিটেজ বায়োডাইভার্সিটি সাইট হিসেবে ঘোষণা করা হলো। এইবারে দেখো, একটা জিনিস তোমাদের দেখানোর আছে যে নালুর ট্যামারিন গ্রোভ, এটাকে প্রথম সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু আছে 10টা সাইট। টোটাল ইন্ডিয়াতে কটা সাইট আছে? 49টা বায়োডাইভার্সিটি সাইট আছে। তাহলে এই যে এই পয়েন্টগুলো সবকটাই কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো সবকটাই প্রবাবল কোয়েশ্চেন। চলে যাব আমাদের পরের কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোতে। দেখো, নমভারত। নমভারত কি? না, নমভারত হচ্ছে ফাস্টেস্ট ট্রেন ইন ইন্ডিয়া বলে ঘোষণা করা হলো। তাহলে প্রশ্নটা উঠতে পারে যে বন্দে ভারতের কি হলো? তাহলে বন্দে ভারতের যে স্পিড সেটা হচ্ছে 140 কিলোমিটার/আওয়ার, আর এই যে নমভারতের স্পিড হচ্ছে 160 কিলোমিটার/আওয়ার। কোথা থেকে কোথা অবধি যায়? এর জন্য একটা ডেডিকেটেড লাইন লাগে, ডেডিকেটেড রেলওয়ে লাইন লাগে, যেটা কিন্তু ভীষণ মানে হাই পাওয়ার্ড, হাই কোয়ালিটির ডেডিকেটেড লাইন লাগে। সেই জন্য খুব অল্প ডিস্টেন্সের জন্যই এটা চালু করা হয়েছে। ইস্ট দিল্লি থেকে সাউথ মিরাট মাত্র 55 কিলোমিটার। আচ্ছা, পরেরটা কি? ল্যাংজা ইন ইজ দ্য ফার্স্ট 3D রেডার সিস্টেম ইনস্টলড ইন এ ওয়ারশিপ অফ ইন্ডিয়ান নেভি। এই যে ইন্ডিয়ান নেভিতে, তোমরা কদিন ধরেই আমরা আমাদের ভিডিওতে আলোচনা করছি যে ইন্ডিয়ান নেভিতে অনেকগুলো ফ্রিগেট এলো, অনেক রকম ডিফেন্স সিস্টেম ইনস্টল করা হলো। এই যে এতগুলো কাজ করা হলো, তার সঙ্গে এটা যোগ হলো, সেটা হচ্ছে ল্যাংজা এন। এটা কি না, একটা হাই পাওয়ার 3D রেডার সিস্টেম। এর আগে যে আমাদের রেডার সিস্টেম ছিল সেগুলো ছিল 2D রেডার সিস্টেম। এই প্রথম আমাদের ফার্স্ট 3D রেডার সিস্টেম চালু হলো ইন্ডিয়ান নেভিতে, যার নাম ল্যাংজা এন। আচ্ছা, এক্সারসাইজ সিয়ম প্রহার।
এই যে সিয়াম প্রহার এক্সারসাইজ ইন্ডিয়ান আর্মির একটা এক্সারসাইজ, কোথায় করা হলো, কোন স্টেটে করা হলো না, অরুণাচল প্রদেশে। আচ্ছা, অরুণাচল প্রদেশেই কেন করা হলো? অরুণাচল প্রদেশে করা হলো তার কারণ হচ্ছে অরুণাচল প্রদেশের সঙ্গে আমাদের চায়নার একটা অনেকখানি বর্ডার আছে, এবং সেখানে সার্ভেলেন্সের জন্য বা ছোটোখাটো ফাইটের জন্য, যুদ্ধের জন্য কিছু ড্রোন ইউজ করার কথা ভাবা হচ্ছে। সেই ট্যাকটিক্যাল অপারেশনে যাতে কিভাবে ড্রোন ইউজ করা হবে, এই জন্য অরুণাচল প্রদেশে এই সিয়াম প্রহার এক্সারসাইজটাকে করা হচ্ছে। আচ্ছা, এইবার দেখো, আমরা অনেক দিন ধরে তোমাদের সঙ্গে আলোচনা করছি যে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট। গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট কেন আমাদের দরকার না, রিনিউয়েবল এনার্জির জন্য। আমাদের ফুয়েলকে, এই যে কার্বন বেসড ফুয়েলকে রিপ্লেস করবার জন্য গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট একটা, এই মিশনটা নেওয়া হয়েছে। এই মিশনটা আমাদের ডেড লাইন হচ্ছে 2037 সাল। 2037 সাল হচ্ছে আমাদের ডেড লাইন। তাহলে এর মধ্যে আমাদের এগুলো তৈরি করে ফেলতে হবে। তাহলে এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে আমাদের ত্রিভাঙ্কর যে পোর্ট আছে সেখানে একটা গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি হলো। সেই রকম এই যে ফার্স্ট গ্রিন হাইড্রোজেন রিসার্চ কনফারেন্স হচ্ছে এখন, কারণ গ্রিন হাইড্রোজেনকে যাতে আরও বেশি প্রমোট করা যায় তার জন্য গ্রিন হাইড্রোজেন রিসার্চ কনফারেন্স হচ্ছে কোথায়, নিউ দিল্লিতে। কবে থেকে কবে হবে? 11 আর হয়ে গেছে অলরেডি, 11 থেকে 12 সেপ্টেম্বর। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ইন্ডিয়া একটা কালচারাল দেশ, অর্থাৎ এখানে নানা রকম সাহিত্য থেকে, সংস্কৃতি থেকে প্রচুর আমাদের লিটারেচার আছে যেগুলোকে সংরক্ষণ করা খুব দরকার। সেই জন্য একটা পোর্টাল চালু করা হলো, জ্ঞান ভারতম পোর্টাল। তাতে কি করা হবে না, আমাদের যত ম্যানুস্ক্রিপ্ট আছে সেই ম্যানুস্ক্রিপ্টের একটা ডিজিটাইজেশন করা হবে। এবার এর আগে আমরা বলেছি যে আদিবাণী বলে একটা অলরেডি অ্যাপ তৈরি হয়েছে, আদিবাসীদের যে স্ক্রিপচার আছে সেগুলোকে ডিজিটাইজ করার জন্য। সেই রকম জ্ঞান ভারতম, এই জ্ঞান ভারতম পোর্টালও কিন্তু এর জন্যই তৈরি হয়েছে। দেখি এবার পরের কারেন্ট অ্যাফেয়ার্স। এম কিষাণ, এম কিষাণও কিন্তু একটা মোবাইল প্ল্যাটফর্ম। ফুললি ডিজিটাল ইন্ডিয়া করার জন্য বিভিন্ন রকমভাবে বিভিন্ন ক্ষেত্রে ইন্ডিয়া কিছু মিশন নিয়েছে যাতে এগুলোকে, এই মিশনগুলোকে এই পুরোপুরি ডিজিটাল ইন্ডিয়া করা যায়। হ্যাঁ, আত্মনির্ভর ভারত, ডিজিটাল ইন্ডিয়া মিশন, এইগুলো সব নেওয়া হয়েছে। এগুলো সবই কিন্তু আমাদের 100 বছর উদযাপন 2047-এ তাকে মাথায় রেখে করা। এম কিষাণ এই মোবাইল প্ল্যাটফর্মটা কোন মিনিস্ট্রি করলো? মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। এটা কি না, এআই বেসড মনসুন ফোরকাস্ট। কাদের জন্য? ফার্মারদের জন্য। অর্থাৎ মনসুন ফোরকাস্টটা পেলে ফার্মাররা সেই মতন বীজ বপন করবে, সেই মতন ফসল কাটবে, এটা তাদের সুবিধে করে দিল। আচ্ছা, এবার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী একটা রেল লাইন, তোমরা সবাই খবরের কাগজে পড়েছো নিশ্চয়ই, যে একটা রেল লাইন ওপেন করলেন। মিজোরাম, এই স্টেটটা নর্থ ইস্টের স্টেট, তার রাজধানী আইজল। সেইখানে যাওয়ার জন্য কোনো ট্রেন ব্যবস্থা ছিল না। এই যে বাইরবি সাইরাং ব্রডগেজ রেলওয়ে লাইন, এটা ওপেন হলো। ওপেন করলেন কবে? ওপেন করলেন শনিবার দিন আমাদের প্রাইম মিনিস্টার এটা ওপেন করলেন। তাতে কি হলো না, আইজল সারা ইন্ডিয়ার সঙ্গে রেল লাইন দ্বারা যুক্ত হলো। প্রশ্ন উঠতে পারে যে এইটা তো সাইরাং অবধি যাবে, আইজল অবধি তো যাচ্ছে না। হ্যাঁ, সাইরাং হচ্ছে ওখানকার আইজল থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। তাহলে আমরা বলতেই পারি যে আইজলকেও এভাবে কানেক্ট করা গেল, মিজোরাম স্টেটকে কানেক্ট করা গেল। এবং নিউ দিল্লি থেকে একটা রাজধানী এক্সপ্রেস, আসাম থেকে, গৌহাটি থেকে তো ট্রেন চলবেই ব্রডগেজের, কলকাতা থেকেও একটা ট্রেন চালু হয়েছে। আবার এই রাজধানী এক্সপ্রেস চালু হয়েছে, সেটা হচ্ছে কোথা থেকে? নিউ দিল্লি থেকে আইজল। 8th ইন্ডিয়ান টি কনফারেন্স হচ্ছে কোচি, কেরালাতে, 8 থেকে 20 সেপ্টেম্বর অবধি। আচ্ছা, এবার কিছু খেলার খবর। মীনাক্ষী হুদা আর জেসমিন লাম্বোরিয়া, এরা দুজন গোল্ড মেডেল পেল
ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় হচ্ছে, লিভারপুলে হচ্ছে, ইউনাইটেড কিংডমের লিভারপুলে হচ্ছে। 48 কেজি বিভাগে মীনাক্ষী হুডা আর জেসমিন লাম্বোরিয়া 57 কেজি বিভাগে স্বর্ণপদক লাভ করলেন। ওয়ার্ল্ড বক্সিংয়ে কিন্তু এটা ওদের প্রথম স্বর্ণপদক। আচ্ছা, জাপানে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গেছে 13 থেকে 21 সেপ্টেম্বর। তাহলে এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমরা সপ্তাহে 2 দিন করে করছি তোমাদের জন্য, যাতে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে আপডেটেড থাকতে পারো। এই সপ্তাহ থেকে আমরা সোমবার আর বৃহস্পতিবার কারেন্ট অ্যাফেয়ার্সের লাইভ ক্লাস নিয়ে আসছি। তাহলে গুড নাইট, সবাই ভালো থেকো।